প্রিয় দর্শক মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথনী 11ই জুলাইয়ের সন্ধ্যা ঘনিয়ে এসেছে আর আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন ইরানের এক সরাসরি ঘোষণা বা ওপেন চ্যালেঞ্জ। এবার ইসরায়েলও আর রেহাই পাবে না। ইসরায়েলের বিমান বাহিনী এখন হাই অ্যালার্টে। এদিকে ইরানের দোরগোড়ায় পৌঁছে গেছে আমেরিকার সবচেয়ে বিপজ্জনক এয়ারক্রাফট ক্যারিয়ার, আর এই খবরে বিশ্বজুড়ে চরম উত্তেজনা তৈরি হয়েছে। অন্যদিকে দর্শক বন্ধুরা, F-35 যুদ্ধ বিমান পাওয়ার আশায় তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান রাশিয়ার S-400 এয়ার ডিফেন্স সিস্টেমের বলি দিতে চলেছেন। তুরস্কের এই সিদ্ধান্তে পুতিন বেশ ক্ষুব্ধ, কারণ ইউএইর মাধ্যমে রাশিয়ার এই শক্তিশালী প্রযুক্তির গোপন তথ্য আমেরিকার হাতে চলে যেতে পারে। দর্শক, আজ বেশ কিছু বড় খবর এবং গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, তাই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন। ইরান এখন ইসরায়েলের উপর মিসাইল আর ড্রোন হামলার কড়া ওয়ার্নিং দিচ্ছে, আর এর জন্য তারা একটি রেড লাইন বা চূড়ান্ত সীমারেখাও টেনে দিয়েছে। এর আগের ভিডিওতেই আমি আপনাদের বলেছিলাম যে ইসরায়েল ইরানের উপর পুনরায় বড় ধরনের হামলা চালানোর জন্য তৈরি হয়ে বসে আছে, আর তারা শুধু আমেরিকার একটা ইশারার অপেক্ষা রয়েছে। ইসরায়েলি মিডিয়ায় রীতিমতো এই খবরটিকে তাদের হেডলাইন বানিয়েছে। ইসরায়েলি মিডিয়া তারা খবরও ছেপেছে যে তারা শুধু আমেরিকার গ্রিন সিগন্যালের অপেক্ষায় আছে। আর ঠিক এর পরেই আজ ইরানের তরফ থেকেও একটা কড়া ওয়ার্নিং বা শক্ত জবাব সামনে এসেছে। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি মোহাম্মদ বাকের জুলকাদার স্পষ্ট জানিয়েছেন, যদি এবার ইরানের কোনো পরিকাঠামো বা ইনফ্রাস্ট্রাকচারের উপর হামলা হয় তবে তার কড়া জবাব অবশ্যই দেয়া হবে, এবং সেই জবাব সরাসরি ইসরায়েলকেই দেয়া হবে। অর্থাৎ ইরান এটা পরিষ্কার করে দিয়েছে যে তাদের কোনো গুরুত্বপূর্ণ পরিকাঠামোতে যদি নতুন করে কোনো হামলা হয় তবে তার মূল্য ইসরায়েলকেও চোকাতে হবে। আচ্ছা, আমি আপনাদের সহজ ভাষায় ব্যাপারটা একটু বুঝিয়ে বলছি। এখন যদি আমেরিকা কোনো হামলা করে তবে আমেরিকার প্রতিটি হামলার পরিণতি শুধু আরব দেশগুলোকেই নয় বরং ইসরায়েলকেও ভোগ করতে হবে, যে ইসরায়েল যুদ্ধবিরতির পর থেকে এতদিন চুপচাপ নিরাপদেই বসেছিল। তবে হ্যাঁ, এটাও ঠিক যে ইরান যদি ইসরায়েলের উপরে হামলা করে তবে তাদের আমেরিকা এবং ইসরায়েল এই দুই দেশের ডবল পাওয়ারের হামলার মুখোমুখি হতে হবে, আর সেক্ষেত্রে ধ্বংসলীলাও অনেক বেশি হবে। অন্যদিকে ইসরায়েলি মিডিয়াও লিখছে, ইরান যদি সত্যি সত্যি তাদের এই হুমকি বাস্তবায়ন করে তবে এপ্রিল মাস থেকে থেমে থাকা যুদ্ধ আবার নতুন করে পুরোপুরিভাবে জ্বলে উঠতে পারে। এছাড়া এমন দাবিও সামনে এসেছে যে ইরানের এই কড়া ওয়ার্নিংয়ের পর ইসরায়েলের বিমান বাহিনী এবং এয়ার ডিফেন্স সিস্টেমকে হাই অ্যালার্টে রাখা হয়েছে। সুতরাং যুদ্ধের মেঘ আরও একবার ঘন হয়ে আসছে, যদিও অন্যদিকে আলোচনার চেষ্টাও চালিয়ে যাওয়া হচ্ছে। রিপোর্ট অনুযায়ী কাতার এখনও আমেরিকা এবং ইরানের মধ্যে মধ্যস্থতা করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। তার মানে কাতার বুঝতে পারছে যে পরিস্থিতি ধীরে 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 হাতের বাইরে চলে যাচ্ছে। কাতারের একটি প্রতিনিধি দল ইরানে এসেছে, অর্থাৎ একদিকে ডিপ্লোম্যাসি চলছে, কিন্তু অন্যদিকে এই দেশগুলোর পাল্টা হুমকি এটাই প্রমাণ করছে যে মধ্যপ্রাচ্য এখনও বারুদের স্তূপের উপরেই বসে আছে। বিষয়টা সত্যিই খুব সিরিয়াস, অনেক বেশি সিরিয়াস। আর বিষয়টা এই কারণেও বেশি সিরিয়াস কারণ গত 9 এবং 10ই জুলাইয়ের মাঝরাতে ইরানের উপর যে হামলাগুলো হয়েছে সেটা কে করেছে তা এখনও জানা যায়নি। এতে ইরানের বেশ ক্ষতিও হয়েছে। আমেরিকা জানিয়েছে তারা এই হামলা করেনি, ইসরায়েলও এর দায় স্বীকার করেনি। তবে সোশ্যাল মিডিয়ায় রটে গেছে যে কুয়েত বা বাহরাইন নাকি এই হামলা করেছে, কিন্তু এর কোনো কনফার্মেশন আসেনি। তা না হলে ইরানের কি এটা বলতে ভয় লাগতো যে ওই দুই দেশ হামলা করেছে? আর এতক্ষণে তো বাহরাইন বা কুয়েতের উপর পাল্টা হামলা হয়েই যেত। যাই হোক, এবার আমরা পরের খবরের দিকে এগোই। আজ 11ই জুলাই সামনে আসা একটি দাবি অনুযায়ী হরমুজ প্রণালীর আশেপাশে আমেরিকান নৌবাহিনীর বড় ধরনের তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। বলা হচ্ছে যে আমেরিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ এয়ারক্রাফট ক্যারিয়ার USS আব্রাহাম লিঙ্কন এখন ধীরে ধীরে ধীরে
ইরানের দিকে এগোচ্ছে এবং ইতিমধ্যে তারা বেশ কাছাকাছি পৌঁছে গেছে। স্যাটেলাইট ছবির বরাতে দাবি করা হয়েছে যে এই এয়ারক্রাফট ক্যারিয়ারটি বর্তমানে ওমান উপসাগরে ইরানের উপকূল থেকে মাত্র 150 মাইল দূরে অবস্থান করছে। আর আপনারা জানেন সমুদ্রের বুকে এই দূরত্ব আসলে কোনো দূরত্বই নয়। বলা হচ্ছে এই এয়ারক্রাফট ক্যারিয়ারে ডজনখানেক ফাইটার জেট মোতায়েন রয়েছে, যেগুলো প্রয়োজন পড়লে মাত্র কয়েক মিনিটের মধ্যেই উড়ান ভরে ইরানের একেবারে ভিতরে পর্যন্ত গিয়ে অপারেশন চালিয়ে আসতে সক্ষম। হ্যাঁ দর্শক, মাত্র কয়েক মিনিটের মধ্যে। এই ছবিগুলো থেকে আরও একটি দাবি করা হচ্ছে যে এই এয়ারক্রাফট ক্যারিয়ারের সাথে সুরক্ষার জন্য কোনো বড় স্কট বা রণতরী বহর দেখা যাচ্ছে না, যে কারণে কিছু ডিফেন্স এক্সপার্ট একে বেশ ঝুঁকিপূর্ণ একটি পদক্ষেপ বলেও মনে করছেন। আপাতত আমেরিকার তরফ থেকে এই এয়ারক্রাফট ক্যারিয়ারের যে বর্তমান অবস্থান বা তাদের যে মিশন, সেই মিশন সম্পর্কে কোনো অফিসিয়াল বিবৃতি দেওয়া হয়নি। তবে যদি এই দাবিগুলো সত্যি হয়, তার মানে দাঁড়াবে আমেরিকা এখন ইরানের একেবারে দোরগোড়ায় তাদের সবচেয়ে শক্তিশালী নৌ সামরিক শক্তি মোতায়েন করে ফেলেছে। আর এতে মধ্যপ্রাচ্যের যুদ্ধের ঝুঁকি আরও বহুগুণ বেড়ে গেল। এই আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ারটি গত 200 দিন ধরে মধ্যপ্রাচ্যের ওমান উপসাগরের আশেপাশেই ডেরা বেঁধেছিল, কিন্তু এখন এটি যে গতিতে এগোচ্ছে, ওমান উপসাগর পার হওয়ার মানেই হলো সামনে হরমুজ প্রণালী, আর হরমুজ প্রণালী মানেই হলো সরাসরি ইরান। তাই এর বর্তমান ডিরেকশন এবং গতি নিয়ে এখন বড়সড় প্রশ্ন উঠছে। আমেরিকা এটিকে দিয়ে ঠিক কী করবে সেটা তো তারা কাজ করার পরই জানাবে, কিন্তু যারা সমুদ্রের জাহাজের গতিবিধির উপর নজর রাখেন তারা এই খবরটি দিয়েছেন এবং যে দাবিগুলো করেছেন তা সত্যিই বেশ চমকে দেওয়ার মতো। চলুন এবার আমরা পরবর্তী খবরের দিকে যাই। দর্শক, তুরস্ক F-35 যুদ্ধবিমান পাওয়ার আশায় রাশিয়ার S-400 এয়ার ডিফেন্স সিস্টেমের বলি দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। খবর এটাই যে এই সিস্টেমগুলো বিক্রির জন্য আজই দরদাম হতে পারে, আর এর সম্ভাব্য ক্রেতা হিসাবে ইউএইর নাম উঠে আসছে। আর প্রেসিডেন্ট রজেপ তাইয়েপ এরদোয়ানের এই সিদ্ধান্তে ভ্লাদিমির পুতিন বেশ ক্ষুব্ধ হয়েছেন, সে খবরও সামনে আসছে। চলুন 10ই জুলাই সামনে আসা এই সমস্ত রিপোর্টগুলো একটু বিস্তারিতভাবে বুঝে নেওয়া যাক। একটু কল্পনা করে দেখুন, যদি রাশিয়ার S-400 তুরস্ক হয়ে কোনো আরব দেশের হাতে চলে যায়, যেখানে ইউএইর নাম সবচেয়ে আগে আসছে, আর সেই সব আরব দেশগুলোতে আগে থেকেই আমেরিকার এয়ার ডিফেন্স সিস্টেম এবং আমেরিকার বড় বড় মিলিটারি বেস উপস্থিত রয়েছে, তাহলে রাশিয়ার জন্য এটা কত বড় একটা নিরাপত্তা ঝুঁকি তৈরি করবে। কারণ বিক্রি হওয়ার পর সেই S-400 যে সবসময় ওই আরব দেশগুলোর কন্ট্রোলেই থাকবে তার কোনো গ্যারেন্টি নেই। এমনটাও হতে পারে যে সেটা সেখানে উপস্থিত আমেরিকান মিলিটারির হাতে তুলে দেওয়া হলো, আর আমেরিকা তখন সেটা রিভার্স ইঞ্জিনিয়ারিং করে রাশিয়ার সেই শক্তিশালী প্রযুক্তির খুঁটিনাটি এবং দুর্বলতাগুলো বুঝে ফেলার চেষ্টা করবে। রাশিয়ার জন্য এটা যে কোনো বড় গোয়েন্দা ক্ষতির চেয়ে কম হবে না। রিপোর্ট অনুযায়ী তুরস্ক আজ ইউএইর কাছে তাদের S-400 এয়ার ডিফেন্স সিস্টেম বিক্রির ঘোষণা করতে পারে। বলা হচ্ছে এর সবচেয়ে বড় উদ্দেশ্য হলো আমেরিকার সেই নিষেধাজ্ঞাগুলো সরিয়ে ফেলা, যার কারণে তুরস্ক F-35 ফাইটার জেট পেতেও পায়নি। আর মনে রাখবেন 2019 সালে রাশিয়া থেকে S-400 কেনার কারণেই আমেরিকা তুরস্ককে F-35 প্রোগ্রাম থেকে বের করে দিয়েছিল, তাও আবার ন্যাটো সদস্য হওয়া সত্ত্বেও, এবং তাদের উপর স্যাংশনও জারি করেছিল। রিপোর্ট তো এটাও বলছে যে তুরস্ক যে S-400 সিস্টেমগুলো কিনেছিল সেগুলোর বেশিরভাগ আজও পুরোপুরি ব্যবহার করা হয়নি। অনেক সিস্টেম এখনও কন্টেনারেই পড়ে আছে, প্যাকিং পর্যন্ত খোলা হয়নি। এখন তুরস্ক রাশিয়ার কাছে অনুমতি চাইছে যাতে তারা এগুলো কোনো তৃতীয় দেশের কাছে বিক্রি করতে পারে। অন্যদিকে ন্যাটো সাবমিটের সময় ডোনাল্ড ট্রাম্পও ইশারা দিয়েছিলেন যে তিনি তুরস্কের উপর থেকে নিষেধাজ্ঞা সরিয়ে তাদের কাছে F-35 বিক্রির পক্ষে। তবে এই পথে এখনও দুটো বড় বাধা রয়েছে। প্রথম বাধা হলো আমেরিকান কংগ্রেস। সেখানে ডেমোক্র্যাট এবং রিপাবলিকান উভয় দলের অনেক সদস্যই মনে করেন যতদিন তুরস্কের কাছে S-400 থাকবে ততদিন তাদের F-35 দেওয়া উচিত নয়। আর দ্বিতীয় বড় বাধা হলো ইসরায়েল,
নেতানিয়াহু ক্রমাগত আমেরিকার উপর চাপ সৃষ্টি করে চলেছেন যাতে তুরস্ককে কোনো অবস্থাতেই F-35 দেওয়া না হয়। আর এর মূল কারণ হলো মধ্যপ্রাচ্যে যেন ইসরায়েলের সামরিক আধিপত্য বজায় থাকে। এখন এই পুরো খবরের সারমর্ম হলো তুরস্ক এখন রাশিয়ার এয়ার ডিফেন্স সিস্টেম বিক্রি করার চেষ্টা করছে যাতে F-35 ফাইটার জেট তাদের হাতে আসতে পারে। কিন্তু এর জন্য তাদের রাশিয়া, আমেরিকা এবং ইসরায়েল এই 3 দেশের রাজনীতির বেড়াজাল একসাথে পার করতে হবে। তবে দর্শক, একটা কথা সত্যি যে আধুনিক যুদ্ধে এয়ার ডিফেন্স সিস্টেম নয় বরং ফাইটার জেটই আসল সুবিধা এনে দেয়। আর এরদোয়ানও এখন এই ব্যাপারটা খুব ভালোভাবেই বুঝে গেছেন, কারণ ইসরায়েল, ইরান এবং আমেরিকার এই সংঘাতে তিনি তো এয়ার ডিফেন্সের হাল চোখের সামনেই দেখলেন। সারা বিশ্বে যে 2টি এয়ার ডিফেন্স সিস্টেম নিয়ে সবথেকে বেশি চর্চা হতো তাদের কি অবস্থা হলো। ইরান তো তাদের একেবারে নাজেহাল করে ছেড়েছে। আমি কথা বলছি আমেরিকার সুপার অ্যাডভান্স 3rd এয়ার ডিফেন্স সিস্টেম এবং ইসরায়েলের নিজস্ব আয়রন ডোম ও অ্যারো সিস্টেমের কথা। এগুলো একেবারে অকেজো হয়তো প্রমাণিত হয়নি, কিন্তু একটা পর্যায় পর্যন্ত এরা ব্যর্থই হয়েছে, কারণ এরাও কিন্তু ইরানের পুরো হামলা আটকাতে পারেনি। তো এই ব্যাপারটা তুরস্কও বুঝতে পেরেছে যে শুধু S-400 দিয়ে সমস্ত হামলা আটকানো সম্ভব নয়। কিন্তু ইরানে যেভাবে ফাইটার জেট দিয়ে বোমা বর্ষণ করে ইসরায়েল এবং আমেরিকা ধ্বংস চালিয়েছে, সেই ফাইটার জেট যদি তুরস্কের হাতে চলে আসে তবে ভবিষ্যতের যে কোনো যুদ্ধের ক্ষেত্রে তা দারুণ কাজে লাগবে। কারণ আপনারা জানেন গ্রিসের সাথে তুরস্কের সাপে নেউলে সম্পর্ক চলছে, আর ইসরায়েলেরও নিশানাতে রয়েছে তুরস্ক। যদিও ইসরায়েল বা গ্রিসের বিরুদ্ধে আমেরিকা তাদের জেট ব্যবহার করতে দেবে কিনা সেটা একটা প্রশ্ন, কিন্তু তা সত্ত্বেও তুরস্ক এটা বুঝে গেছে যে ফাইটার জেট হাতে থাকাটা অনেক বেশি সুবিধাজনক। একটু আপনি ভেবে দেখুন, ইরানের কাছে F-35 তো দূরের কথা, যদি তার আগের জেনারেশনেরও কোনো ভালো ফাইটার জেট থাকতো তবে ইরান এই যুদ্ধে শত্রুদের একেবারে ঘাম ছুটিয়ে দিত। যেভাবে তারা শুধুমাত্র মিসাইল দিয়ে এমন কড়া টক্কর দিয়েছে যে সবাই এখন আলোচনা আলোচনা বলে চিৎকার শুরু করেছে। তবুও একবার ভাবুন, যদি ইরানের কাছে এই মিসাইলগুলো না থাকতো তবে আমেরিকার পক্ষে ইরান দখল করে নেওয়াটা কি খুব কঠিন কিছু ছিল? এবার চিন্তা করুন, এই মিসাইলের পাশাপাশি যদি ইরানের হাতে ফাইটার জেট চলে আসে তাহলে পরিস্থিতি কি হবে? আমি কি বলতে চাইছি নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। কেউ একজন আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে ভাই, ইরান নিজে কেন ফাইটার জেট বানায় না? আরে ভাই, ফাইটার জেট বানানো তো আর ওই আমাদের কাগজের বিমান বানানো নয় যে খাতার পাতা ছিঁড়লাম আর বানিয়ে ফেললাম। একটা ফাইটার জেট বানাতে যে যন্ত্রাংশ লাগে, যে অত্যাধুনিক টেকনোলজি লাগে, সেটা ইরানের কাছে এই মুহূর্তে নেই। আর যদি টেকনোলজি থেকেও থাকে তবে জেট বানানোর জন্য যে মেটেরিয়াল প্রয়োজন সেগুলো পশ্চিমাদের নিষেধাজ্ঞার কারণে তারা পাচ্ছে না। তুরস্ক নিজেদের ফাইটার জেট বানাচ্ছে ঠিকই, কিন্তু সেগুলোও F-35 লেভেলের নয়। তাই প্রযুক্তির একটা ফারাক তো থাকেই। তো সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে এখনকার ভিডিওতে কথা বলবো। সেটি হচ্ছে তুরস্ক রাশিয়ার কাছ থেকে যে S-400 কিনেছিল সেটা বিক্রি করে দেবে। কেন বিক্রি করবে, কারা কিনবে এবং রাশিয়া এ ব্যাপারে কি ভাবছে, কি বলবে, এই সমস্ত প্রশ্ন কিন্তু অনেক বড় হয়ে দেখা দিচ্ছে। সবচেয়ে বড় প্রশ্ন এখানে সেটি হচ্ছে এই কথা শোনার পরে প্রথমেই প্রশ্ন আসবে কেন বিক্রি করে দেবে। এই কেন বিক্রি করে দেবে তার একটু জবাব দিয়ে ভিডিওর বাকি কথা বলবো। আমেরিকার কাছ থেকে তুরস্ক F-35 যুদ্ধ বিমান কেনার জন্য চুক্তি করেছিল এবং 6টি বিমানের জন্য অর্থ পরিশোধ করেছিল। আমেরিকার কাছে $140 কোটি দিয়েছিল তুরস্ক। এটা অনেক আগের কথা, কিন্তু সেই যুদ্ধ বিমান আমেরিকা তুরস্ককে দেয়নি, কারণ রাশিয়ার কাছ থেকে তুরস্ক S-400 কিনেছিল। এছাড়া ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু
তুরস্ককে F-35 যুদ্ধ বিমান দেওয়ার ব্যাপারে আমেরিকার সামনে সবসময় বিরোধিতা করে এসেছে, কিন্তু এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন যে না, তুরস্ককে এই যুদ্ধ বিমান দেয়া হবে। তুরস্ককে এখানে শর্ত একটা পূরণ করতে হবে। কি সেই শর্ত? সেই শর্ত হচ্ছে রাশিয়ার কাছ থেকে যে S-400 তুরস্ক কিনেছিল, সেই S-400 অন্য কোনো দেশের কাছে বিক্রি করে দিতে হবে বা হস্তান্তর করতে হবে। মূল শর্ত এটা। এর মানে হচ্ছে একদম সহজ কথায়, আমেরিকার কাছ থেকে F-35 যুদ্ধ বিমান পাওয়ার জন্য তুরস্ককে এখন রাশিয়ার কাছ থেকে কেনা S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রি করে দিতে হচ্ছে। এই জায়গায় প্রশ্ন আসছে, তুরস্ক এখানে আমেরিকার কোনো পাতানো ফাঁদে পা দিল কিনা? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, নেতানিয়াহুর চালের কাছে তুরস্ক হেরে যাচ্ছে কিনা? অর্থাৎ F-35 যুদ্ধ বিমানের ব্যাপারে তুরস্ক এবং নেতানিয়াহুর ভেতরে একটা যুদ্ধ ছিল। নেতানিয়াহু সবসময় বলেছিল তুরস্ককে F-35 যুদ্ধ বিমান দেয়া যাবে না, আর তুরস্ক আমেরিকার কাছ থেকে কিনতে চেয়েছিল, আমেরিকা দিতেও চেয়েছিল। তুরস্ক $140 কোটি অলরেডি বিনিয়োগও করেছে, কিন্তু একটা বিমানও পায়নি এখনো পর্যন্ত। এখন নতুন এই লড়াইয়ে এরদোগান, তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইব এরদোগান, তিনি কি জিতে যাচ্ছেন, নাকি আমেরিকার ফাঁদে পা দিয়ে তিনি চূড়ান্তভাবে পরাজিত হওয়ার পথ তিনি পরিষ্কার করছেন? সুপ্রিয় দর্শক, অত্যন্ত সংবেদনশীল, স্পর্শকাতর, সেন্সিটিভ এই বিষয়টি নিয়ে আজকের পুরো ভিডিওতে আলোচনা করব। আশা করি আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ সাথে থাকবেন। একই সাথে আর একটা প্রশ্ন রেখে মূল আলোচনায় চলে যাব। রাশিয়া এই বিষয়টিকে কিভাবে দেখছে? রাশিয়া কি তুরস্কের উপর ক্ষুব্ধ হয়েছে, নাকি পরিস্থিতি পর্যবেক্ষণ করছে? দর্শক, এই প্রশ্ন রেখেই আমরা চলুন মূল আলোচনায় এগিয়ে যাই। অনেক পথ পাড়ি দিতে হবে আজকের এই আলোচনায়। আলোচনা যেখান থেকে শুরু করতে চাই সেটি হচ্ছে, 2000 সালের শেষ দিকে তুরস্ক প্রথম মার্কিন F-35 যুদ্ধ বিমান প্রকল্পে যুক্ত হয়। সেই সময় আমেরিকার সাথে তুরস্কের কথাবার্তা হয় এবং 2007 সালে চুক্তি সই হয়। তুরস্ক $140 কোটি জমা দেয় মার্কিন তহবিলে, মার্কিন কোম্পানির কাছে। লকহিড মার্টিন কোম্পানি এই F-35 যুদ্ধ বিমান তৈরি করে। আমেরিকার সরকারের সাথে তুরস্কের চুক্তি হয়, $140 কোটি জমা দেয়। প্রথমে 6টি বিমানের অর্থ পরিশোধ করে পুরোপুরি, এবং তুরস্কের সাথে আমেরিকার চুক্তি হয় 100টি F-35 যুদ্ধ বিমান পাবে তুরস্ক। এই রজব তাইব এরদোগান তখন প্রধানমন্ত্রী, তখন এই চুক্তি হয়। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, তুরস্ক কিন্তু নেটো জোটের খুব গুরুত্বপূর্ণ সদস্য, একমাত্র মুসলিম সদস্য, এবং আমেরিকার পরেই নেটো জোটের সবচেয়ে বড় সেনাবাহিনী হচ্ছে তুরস্কের। তার মানে তুর্কি বাহিনী অনেক বড় বাহিনী এবং খুব গুরুত্বপূর্ণ শক্তি। আর নেটো জোটের দক্ষিণ পূর্বাঞ্চলে তুরস্কের অবস্থান হওয়ার কারণে এই দিকটার মূল শক্তি কিন্তু নেটো জোটে তুরস্ক, ফলে খুবই গুরুত্বপূর্ণ একটা শক্তি। এত কিছুর পরেও তুরস্ক আজ পর্যন্ত একটি F-35 যুদ্ধ বিমানও পায়নি। অথচ ইসরায়েল আমেরিকার কাছ থেকে 70টি F-35 যুদ্ধ বিমান কেনার চুক্তি করে। কেনার চুক্তি বা পাওয়ার চুক্তি বা যাই হোক না কেন, ইসরায়েল আমেরিকার হাতে যেটা থাকবে সেটা ইসরায়েলের হাতে থাকবে, এটা হলো মূল কথা। তা সে টাকা দিয়ে হোক আর সেটা দান করে হোক, অথবা যদি আমেরিকা মনে করে যে এটা ইসরায়েলে থাকা মানে আমার কাছেই থাকা, যেভাবেই হোক, সেই ইসরায়েলের হাতে কিন্তু অনেক আগেই 40টির বেশি F-35 যুদ্ধ বিমান পৌঁছে গেছে, এবং তা দফায় দফায় সিরিয়ার উপর, লেবাননের উপর, ইরাকের উপর, ইয়েমেনের উপর, ইরানের উপর ব্যবহার করা হয়েছে দফায় দফায়। বাট তুরস্ক আজ পর্যন্ত F-35 এর
টিকিটাও ছুঁয়ে দেখতে পারেনি। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়িপ এরদোগান দীর্ঘদিন ধরে চেষ্টা করেছেন ইউরোপীয় ইউনিয়নে যুক্ত হওয়ার জন্য, কিন্তু ইউরোপীয় ইউনিয়নের নেতারা তাকে বহুবার তার সামনে মূলা ঝুলিয়ে রেখেছে, তাকে কলা দেখিয়েছে, বাট তুরস্ককে ইউরোপীয় ইউনিয়নে সদস্য হিসেবে গ্রহণ করেনি। তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়িপ এরদোগান সম্ভবত ভুলে যান তিনি একটি মুসলিম দেশের প্রতিনিধিত্ব করেন প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট হিসেবে। তাকে ওরা গ্রহণ করবে না, তিনি এটা বুঝতেই চান না। তিনি কি করে ঘুরে ফিরে বারবার ওদের দ্বারস্থ হন, তাদের কাছ থেকেই ভালোবাসা পাওয়ার ভীষণ ভীষণ প্রত্যাশা করেন, কিন্তু তিনি কখনো সেই ভালোবাসা পাবেন না। বারবার প্রত্যাখ্যাত হবেন, বারবার তিনি আঘাত পাবেন। ভালোবাসাটা ইসরায়েলের থলিতে গিয়ে জমা হবে নেটো জোটের, ইউরোপীয় ইউনিয়নের এবং আমেরিকার। এরদোগান ভুলে যান তিনি একটি মুসলিম দেশের প্রধানমন্ত্রী ছিলেন, এখন প্রেসিডেন্ট। যা হোক, তুরস্ক ভীষণ ইলিউশনে ছিল, যেটাকে মতিভ্রম বলা যায় বা তন্দ্রাজাল বলা যায় বা মোহাচ্ছন্ন বলা যায়। তিনি আমেরিকার কাছ থেকে F-35 জঙ্গি বিমান কেনার জন্য টাকা জমা দিয়েছেন এবং তিনি পাবেন। নানান কথায়, নানান ছলাকলাই দীর্ঘদিন ঘুরাতে 2017 সালে এসে যখন সিরিয়া ইস্যুতে ভীষণ টালমাটাল অবস্থা, সিরিয়া ইস্যুতে তিনি অত্যন্ত নেগেটিভ একটা রোল প্লে করেছেন। যাই হোক, টালমাটাল অবস্থা, তিনি তখন ঘোষণা দিলেন রাশিয়ার কাছ থেকে তিনি S-400 কিনবেন। তার আগে কিন্তু রাশিয়ার একটি যুদ্ধ বিমান ভূপাতিত করেছিলেন এই রজব তাইয়িপ এরদোগান, অর্থাৎ তার দেশের সেনাবাহিনী। রাশিয়ার কাছ থেকে S-400 কেনার ঘোষণা দিয়ে তিনি রাশিয়ার কাছে কিছুটা হলেও তখন আবার ঘনিষ্ঠ হতে পারলেন, কিন্তু তাতে আমেরিকা আরো বেশি খেপে গেল। খেপে গিয়ে তুরস্কের উপর একেবারে নিষেধাজ্ঞা দিয়ে ফেললো। তুরস্ক নেটো জোটের সদস্য, অথচ তার উপরে আমেরিকা নিষেধাজ্ঞা দিল। সেই নিষেধাজ্ঞাকে তুরস্কের কারণেই প্রথম এই আইনটা করা হলো। যে সমস্ত দেশ রাশিয়ার কাছ থেকে S-400 কিনবে বা S-500 কিনবে, তাদের উপর স্বয়ংক্রিয়ভাবে মার্কিন অস্ত্র নিষেধাজ্ঞা বলবৎ হয়ে যাবে। আমেরিকার কোনো অস্ত্র সেই সমস্ত দেশ আর পাবে না। CAATAS এরকম একটা মনে হয় আইন। এই আইনটা পাশ হওয়ার পরে তুরস্কের উপরে এখন আমেরিকা নিষেধাজ্ঞা এখনো আছে। সেই নিষেধাজ্ঞা 3-4 দিন আগে তুরস্কের রাজধানী আঙ্কারায় নেটো জোটের শীর্ষ সম্মেলন হয়েছে। সেই শীর্ষ সম্মেলনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এসেছেন। সেখানে রজব তাইয়িপ এরদোগানের সাথে ডোনাল্ড ট্রাম্পের একান্ত বৈঠক হয়েছে। বৈঠক হওয়ার পর সেখানে ডোনাল্ড ট্রাম্প রজব তাইয়িপ এরদোগানকে টোপ দিয়েছেন অথবা পরামর্শ দিয়েছেন, যে যেভাবে দেখতে চান, যে আপনি যদি এই S-400 আপনার হাতে রাখেন তাহলে তো আপনি নেটো সদস্য দেশ। আমি কি করে কংগ্রেসে বলি, ডোনাল্ড ট্রাম্প বলছেন, আমি কি করে কংগ্রেসকে বলি যে তুরস্কের হাতে যে S-400 আছে এটা নেটো জোটের জন্য কোনো সমস্যা না, আমেরিকান অস্ত্র প্রযুক্তি বা F-35 কোনো কিছুর জন্য সমস্যা না, এই কথা আমি কিভাবে বলবো? সেক্ষেত্রে আপনি এই S-400টা অন্য কারো কাছে দিয়ে দেন, বিক্রি করে দেন বা হস্তান্তর করেন। তাহলে আমি কংগ্রেসকে বলতে পারবো যে তুরস্কের হাতে S-400 নেই, এখন আমরা F-35 দিতে পারি এবং আমরা তো এত এত ডলার পাবো। এই টোপ বলেন আর এই পরামর্শ বলেন, যাই বলেন, তুরস্ক গিলেছে। রজব তাইয়িপ এরদোগান বা রিসেপ তাইয়িপ এরদোয়ান যাই বলেন, তিনি এই মতামত, এই পরামর্শ, এই টোপ যাই বলেন গিলেছে, তিনি ধরেছেন, গ্রহণ করেছেন। গ্রহণ করার পরে এখন ঘোষণা এসছে তুরস্কের ডেইলি হুরিয়াত, এটা তুরস্কের খুবই গুরুত্বপূর্ণ একটা পত্রিকা। এই পত্রিকায় রিপোর্ট বেরিয়েছে আজকেই যে S-400 তুরস্ক সম্ভবত বেচে দেবে কার কাছে? মধ্যপ্রাচ্যের দেশ কাতার অথবা সংযুক্ত আরব আমিরাতের কাছে, এখনো শিওর হয়নি।
এখানে আমি একটু বলে রাখি, কাতারের সাথে তুরস্কের কিন্তু অনেক বেশি মহরম সম্পর্ক। কাতারে তুরস্কের সেনা মোতায়েন করা আছে, একটা সামরিক ঘাঁটি আছে তুরস্কের। এর বিপরীতে সংযুক্ত আরব আমিরাতের সাথে কিন্তু তুরস্কের সম্পর্ক আগেই অনেক খারাপ ছিল, ভালো ছিল না সম্পর্ক। সেই জায়গায় ইদানিং একটু সম্পর্ক ভালো হয়েছে, কিন্তু কাতারের সাথে যে সম্পর্ক সেই সম্পর্ক তুরস্কের সাথে সংযুক্ত আরব আমিরাতের নেই। এই জায়গা থেকে আমি ধারণা করি যে হয়তোবা কাতারকে দিতে পারে যদি এই বেচা বিক্রি বা হস্তান্তরের প্রশ্ন সত্যি সত্যি আসেই। রাশিয়া কি বলছে এখানে? রাশিয়া বলছে যে তুরস্ক এই S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কারোর কাছে বিক্রি বা হস্তান্তর করতে যাচ্ছে কিনা বিষয়টি নিয়ে আমরা খুব ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছি। এই কথা বলেছেন ক্রেমলিনের মুখপাত্র, হোয়াইট হাউসের মুখপাত্র যেমন তেমনি ক্রেমলিনের মুখপাত্র, প্রেসিডেন্ট পুতিনের কার্যালয়ের যে প্রধান মুখপাত্র তিনি হচ্ছেন দিমিত্রি পেসকভ। দিমিত্রি পেসকভ বলেছেন, আমরা ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছি, তুরস্কের সাথে যোগাযোগ রাখছি, যোগাযোগ অব্যাহত থাকবে এবং বিষয়টি আমাদের জন্য খুবই স্পর্শকাতর। কেন স্পর্শকাতর এই সমস্ত আলোচনা আমি পরে আসছি। এপাশে ইসরায়েলের সাথে তুরস্কের কি হলো এবং আমেরিকা কেন টোপ দিল আমি বলছি, এই প্রসঙ্গটা একটু আলোচনা করে আসেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দীর্ঘদিন ধরে তিনি ক্ষমতায়, প্রায় 30 বছর ধরে তিনি ক্ষমতায় আসা যাওয়ার উপরেই আছেন। সামান্য সময় ক্ষমতার বাইরে থাকলেও বেশিরভাগ সময় তিনি এই 30 বছরের ভেতরে ইসরায়েলের ক্ষমতায় ছিলেন এবং তিনি একচেটিয়া প্রধানমন্ত্রী বলা যায়। এর মূল কারণ হলো যে ইসরায়েল যে কিসিমের রাষ্ট্র, সেই কিসিমের রাষ্ট্রের জন্য যে ধরনের পলিসি দরকার নেতানিয়াহু সেটা খুব ভালো পারে, যা করছে বর্তমানে আপনারা তো বুঝতেই পারছেন কি বলতে চাইছি। এই নেতানিয়াহু আমেরিকার কাছে শুরু থেকেই বলে এসেছে যে না, তুরস্ককে এই বিমান দেওয়া যাবে না, কিন্তু ভেতরে ভেতরে আমেরিকা এই কথা শুনলেও টাকা কিন্তু ঠিকই নিয়েছে $140 কোটি, $1.4 বিলিয়ন, এবং তুরস্কের সাথে চুক্তিও করেছে, বাট তুরস্ককে এই বিমান দেয়নি। অথচ তারপরে ইসরায়েল আমেরিকার কাছে ডিমান্ড করেছে এবং ইসরায়েল সে বিমান পেয়েছে এবং ব্যবহারও করছে, এমনকি তুরস্কের উপর হামলা চালানোর ব্যাপারে হুমকিও দেয়। এখন প্রশ্ন আসছে, এই যে F-35 যুদ্ধ বিমান নিয়ে এরদোগান এবং নেতানিয়াহুর ভিতরে একটা দ্বন্দ্ব ছিল, প্রতিদ্বন্দ্বিতা ছিল, প্রতিযোগিতা ছিল। এই প্রতিযোগিতায় কে হারলো কে জিতলো এই প্রশ্ন কিন্তু এই মুহূর্তে আসছে। কেন আসছে? আসছে এই কারণে যে নেতানিয়াহু বলেছে যে এই বিমান আমেরিকা তুরস্ককে দিতে পারবে না, আর তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়িপ এরদোগান বলেছেন যে আমি নেটো সদস্য, আমেরিকা নেটো সদস্য দেশ, আমি তাকে টাকা দিয়েছি, আমি বিমান পাবো। বাট মাঝখান থেকে তুরস্ক কিন্তু বিমান পায়নি তো বটে, কায়দা কৌশলে তার উপর আবার নিষেধাজ্ঞা চাপিয়ে দিয়েছে। এরপরে এখন যখন তুরস্কে নেটো জোটের সম্মেলন হলো, ডোনাল্ড ট্রাম্প কিন্তু তুরস্কের প্রেসিডেন্টকে এরদোগানকে খুব প্রশংসা করেছেন, খুব ভালো মানুষ, আমার অত্যন্ত অনুগত একটা দেশ, আমেরিকার খুব অনুগত দেশ, বিশ্বস্ত দেশ, ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত প্রশংসা করে তিনি এরদোগানকে টোপ দিয়েছেন যে তোমার হাতে S-400 থাকলে তো আমি দিতে পারবো না, এটা বিক্রি করে দাও। তার মানে হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে যে এরদোগানের আমসালা দুটোই যাবে। কেন আমসালা দুটোই যাবে? এই S-400 বিক্রি করার পরে নেটো জোটের অন্যতম একটা প্রধান সদস্য দেশ তুরস্ককে কিন্তু রাশিয়ার অস্ত্র থেকে মুক্ত করলো আমেরিকা, খেয়াল করুন। দুই হচ্ছে, এরপরে ইসরায়েলের চাপের কারণে বা কংগ্রেসের আপত্তির মুখে ডোনাল্ড ট্রাম্প বলবে আমি তো তোমাকে দিতে পারছি না, এটা কংগ্রেসের আপত্তি আছে, নানান সমস্যা, এই সেই করতে 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 ওই তাইরেনারে গাইতে গাইতে সে পগার পার। আমার কাছে মনে হচ্ছে নেতানিয়াহুর চাপে ডোনাল্ড ট্রাম্প তুরস্ককে একটা ফাঁদে ফেললো, ফাঁদে ফেলে তুরস্কের কাছ থেকে S-400 কেড়ে নিয়ে অন্য কারোর কাছে দিয়ে তাকে নিরস্ত্র করে, তাকে F-35 যুদ্ধ বিমান না দিয়ে আরো দিন দরিদ্রহীন অবস্থায় ফেলে দেবে। এই একটা কূট চাল এখানে আছে বলে আমার কাছে মনে হচ্ছে। জানি না
তুরস্ক কি ভাববে, কি বলবে, কি করবে, তারা তাদের পলিসি বলছে, তারা জানে। বাট তাকে মনে রাখতে হবে যে F-35 যুদ্ধ বিমান তাকে দেওয়ার ব্যাপারে সবচেয়ে বড় আপত্তি ইসরায়েলের কথার বাইরে আমেরিকার কোনো কিছু করার ক্ষমতা আছে কিনা সেটা এরদোগানের ভাবা দরকার। এরদোগানের এটার শিক্ষা থাকা দরকার যে নেতানিয়াহুর বা ইসরায়েলি লবির চাপের কারণে ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে যুদ্ধ